হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আপার প্রাইমারি টেটকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। আপার প্রাইমারি টেটের যে সোশ্যাল স্টাডিজের থেকে প্রশ্ন আসার কথা আছে 60 নম্বর, এবং সেই মানে সোশ্যাল স্টাডিজ যে অংশ তার মধ্যে যে জিওগ্রাফি পোর্শন আছে, জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো থেকে 99% প্রশ্ন এসে থাকে সেই চ্যাপ্টারগুলোর নামই কিন্তু এখানে বলবো, বা এক্স্যাক্ট সিলেবাসটা কি আছে জিওগ্রাফির সেটা কিন্তু আমি বলবো। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আপার প্রাইমারি টেট সেখানে যে সিলেবাসটা ফলো করা হবে স্পষ্টভাবে তোমরা মনে রাখো, সিটেটের যে পেপার 2 আছে সেই সিলেবাসটা কিন্তু ফলো করা হবে। ওকে, এবং সেখানে সেই সিলেবাসটা যদি আমরা দেখি যে সিটেটের পেপার 2তে জিওগ্রাফির কি সিলেবাস আছে, সেখানে আমরা দেখব এই 9টা চ্যাপ্টারের নাম কিন্তু লেখা আছে, এর বাইরে আর কিন্তু কিচ্ছু বলা নেই। ওকে, তো এই 9টা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, এক্স্যাক্টলি কি কি চ্যাপ্টার লুকিয়ে আছে সেটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করব। আমরা এখানে পুরো একদম মানে পুরো 9টা চ্যাপ্টারের ভিতরে কি কি আছে পুরো আমি লিখে রেখেছি, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, এবং তার আগে আরেকটা কথা বলে নিই। দেখো, আপার প্রাইমারি টেট যারা পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছ, সায়েন্স গ্রুপ বা আর্টস গ্রুপ, তোমাদের কমন সাবজেক্ট আছে সিডিপি, বাংলা এবং ইংরাজি। এখান থেকে 30-30 করে তিনটে সাবজেক্টের জন্য 90 নম্বরের আছে। আর যে 60 মার্কস আছে, যেটা সায়েন্স গ্রুপের জন্য হবে ম্যাথ এবং সায়েন্স, এবং আর্টস গ্রুপের জন্য হবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। ওকে, এই যে সোশ্যাল স্টাডিজ বা সায়েন্স ম্যাথস, এই যে পোর্শনের যে 60 মার্কস আছে, এটাই কিন্তু বারবার আমি বলছি তোমাদের জন্য কিন্তু গেম চেঞ্জার হবে। কেউ টেটে কোয়ালিফাই করবে কি করবে না তার উপরে, বা টেটে কে বেশি নম্বর ক্যারি করবে কে কম নম্বর ক্যারি করবে, এই জায়গাটায় কিন্তু ঠিক করে দেবে। সুতরাং আমাদেরকে এই সোশ্যাল স্টাডিজের পেপারটা কিন্তু খুব সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। এখন এই পেপারের প্রিপারেশন নিতে গেলে সব থেকে যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো সিলেবাস সঠিকভাবে বোঝার ক্ষেত্রে। কারণ আমি যদি সোশ্যাল স্টাডিজের কথা বলি, সেখানে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে এবং পলিটি আছে। এই সিলেবাসগুলো মানে এমনভাবে দেওয়া আছে যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এক্স্যাক্টলি এই সিলেবাসের মধ্যে যে পয়েন্টগুলো বলা আছে বা যে চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে সেখানে আমরা কি কি পড়বো। তো আজকে আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ওকে, যে এক্স্যাক্টলি জিওগ্রাফির মেন যে চ্যাপ্টারগুলো তার ভিতরে কি কি চ্যাপ্টার লুকিয়ে আছে, এবং এই চ্যাপ্টারগুলো সিটেটের পেপার 2 এবং অন্যান্য রাজ্যের যে সমস্ত টেট পরীক্ষা হয় আপার প্রাইমারি, তারা যে সিলেবাস থেকে ফলো করে জিওগ্রাফির ক্ষেত্রে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবং বিগত বছরের আমরা প্রশ্নপত্র অ্যানালাইসিস করেছি সিটেট, অন্যান্য রাজ্যের টেট, বা আমাদের আপার প্রাইমারি 2016 যে টেট হয়েছিল তার নিরিখে কিন্তু সিলেবাসটা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সিলেবাসটা তোমরা যখন দেখবে তোমাদের জিওগ্রাফি থেকে অ্যাটলিস্ট মোটামুটি যে 20 নম্বরের কাছাকাছি যে প্রশ্ন আসবে, বা 15 থেকে 18 নম্বরের যে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্কোরটা তোমরা করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা একেবারে জিওগ্রাফি সিলেবাস ফর আপার প্রাইমারি টেট বিষয়টা কিন্তু আলোচনা করে নিই। এটা হ্যান্ড রিটেন করা হয়েছে, টাইপিং করা হয়নি, আশা করছি বুঝতে অসুবিধা হবে না, আর আমি তো মুখে বলেই দিচ্ছি। দেখো, 9টা যে চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি এখানে বর্ণনা করা হয়েছে সিটেটের পেপার 2 এর সিলেবাসে, সেটা হলো জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান হিসেবে এবং সমাজবিজ্ঞান হিসেবে জিওগ্রাফি বিষয়টি ঠিক কেমন সেই নিয়ে কিন্তু এসছে। এবং সিটেটের আমরা দেখেছি কোনো কোনো বছরে এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসে এবং কোনো কোনো বছরে আসে না। ঠিক আছে, সুতরাং এটাকে পুরোপুরি নেগলেক্ট করলেও চলবে, বা যদি মনে হয় যে আমার টাইম আছে তো এই বিষয়টা পড়ে নিলেও চলবে, এর ভেতরে তেমন কিছু নেই। এখানে বলা হয়েছে যে ভূগোলের অর্থ কী, অর্থাৎ ভূগোলটা অ্যাকচুয়ালি কী, ভূগোলের ডেফিনেশন কী, সংজ্ঞা কী, ভূগোলের প্রকৃতি বা নেচার কী, ভূগোলটা ঠিক কী ধরনের নেচার প্লে করে, ভূগোলের পরিধি কী, এবং ভূগোলের শাখা অর্থাৎ ব্রাঞ্চেস, অর্থাৎ এই যে আমি জিওগ্রাফি বলছি তার প্রচুর ব্রাঞ্চ আছে। ঠিক আছে, সেই এক একটা শাখা তার নাম, সেই সম্পর্কে ডিটেলস জানতে হবে না, তার নাম কোন শাখা কী নিয়ে আলোচনা করে সেই নামটা, ভূগোলের গুরুত্ব কী, এবং বিদ্যালয় স্তরে আমরা যে ভূগোল শিক্ষণ করব তার উদ্দেশ্য এবং লক্ষ্য কী, এটাই কিন্তু সিলেবাসে আছে। প্রথম যে সিলেবাসটার কথা বললাম। 2 নম্বর যে টপিকের কথা আমি বললাম যে প্ল্যানেট আর্থ ইন দ্য সোলার সিস্টেম। ওকে, এই চ্যাপ্টারের মিনিংটা কি না, সৌরজগৎ এবং গ্রহ হিসেবে পৃথিবী তার একটা মানে মেন পয়েন্ট হিসেবে, মেন চ্যাপ্টার হিসেবে কিন্তু এটুকুই বলা আছে, বাট তার ভিতরে কিন্তু প্রচুর জিনিস আছে, সেটা কিন্তু আমি একেবারে পয়েন্ট ওয়াইজ এখানে বলেছি। এবং আমাদের কোর্সের মধ্যে কিন্তু এখনো জিওগ্রাফির ক্লাস আমরা দিইনি, যখন দেওয়া শুরু হবে এই সিলেবাসটা ধরে ধরে কিন্তু দেওয়া শুরু হবে। এবং যা তোমরা বারবার যেটা বলছিলে, স্যার আপনাদের আপার প্রাইমারি টেটের কোর্স চলছে কিনা,
অবশ্যই টেটের কোর্স চলছে, রানিং আছে, এবং কন্টেন্ট সেকশনে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু প্রচুর কন্টেন্ট তোমাদের প্রিপারেশনের জন্য দেওয়া আছে। এবং যেটা কমন যে সাবজেক্ট শিশু মনস্তত্ত্ব, বাংলা এবং যেটা ইংরাজি, এর কিন্তু এখানে 80% করে সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে। এর সাথে প্র্যাকটিস যেটা পরে আমরা বলেছিলাম অ্যাড হবে, এবং আরও 20% কন্টেন্ট দিলে কিন্তু 100% কন্টেন্ট এই তিনটে সেগমেন্টের ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে। ওকে, রুটিনটা আমি একটু পরে বলছি। এবং এই যে সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ও অঙ্ক, বিজ্ঞান এবং অঙ্কের ক্ষেত্রে বিজ্ঞানের ক্লাস এবং সমাজবিজ্ঞানের হিস্ট্রির ক্লাস কিন্তু অলমোস্ট প্রায় মানে মাঝামাঝি পজিশানে আছে। জিওগ্রাফি এবং বাকি যে পোর্শনগুলো সেটা কিন্তু দেওয়া শুরু হচ্ছে। আর যেটা রুটিন নিয়ে বা ক্লাসের ফিজ নিয়ে যারা বলছিল তাদেরকে এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কোর্সের প্রাইসটা কিন্তু আমরা এখনও অফার প্রাইসে দিয়ে রেখেছি। তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে স্যার অফার প্রাইসে দিয়ে রাখুন, টাকা জোগাড় করতে পারছি না বা এটসেট্রা, অনেক কিছু তোমাদের প্রবলেম আছে, সেই সমস্যাটা কিন্তু আমরা মাথায় রাখছি। এই 775 দিয়েই কিন্তু আমাদের কোর্সে যুক্ত হওয়া যাচ্ছে। এবং এই কোর্সে যুক্ত হলে টেট পরীক্ষা পাশ করা কিন্তু নিশ্চিত, যদি তুমি এই কোর্সের কন্টেন্টগুলো A to Z তুমি যদি দেখো। ওকে, কোর্সের সিট কিন্তু আমরা এবার থেকে সীমিত করব, এবং পরবর্তী ব্যাচে মানে পার হয়ে গেলে পরবর্তী ব্যাচে যেতে হবে, ফ্রেশভাবে শুরু হবে যে ব্যাচ, সেই ব্যাচে কিন্তু যেতে হবে। তার আগে কিন্তু এই কোর্সে আমাদের অলরেডি যেটা আমরা করছি যে ডিটেলস ক্লাস, এবং তার সাথে সাথে 10,000 MCQকে কিন্তু আমরা টার্গেট করছি। 75% ডিসকাউন্ট কিন্তু আমরা এখনও রানিং রেখেছি। যারা এখনও অ্যাডমিশন হতে পারেনি তারা কিন্তু অ্যাডমিশন হয়ে যাও। এই কোর্সে কিন্তু আমরা এই 75% মানে 75% ডিসকাউন্টের কথা বলছি, সেটা কিন্তু আস্তে আস্তে এটা আমরা এবার একটু অফ করব। ওকে, কোর্সের বৈশিষ্ট্য তোমরা দেখছো এখানে কি কি আমরা কন্টেন্ট প্রোভাইড করব, কি কি বিষয়ে ক্লাস করা হবে সেটা কিন্তু তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। যে এখানে আমরা প্রত্যেকটা যে বিষয়গুলো সিলেবাসে আছে সেটা নিয়ে তো ক্লাস করবই, তার সাথে সাথে মক টেস্ট এবং সিটেট এবং অন্যান্য রাজ্যের টেটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটাও কিন্তু আমরা এখানে ইনক্লুড করব। ওকে, এবং কি রুটিনে ক্লাস হবে যারা জিজ্ঞাসা করছিলে বারবার, তাদের জন্য কিন্তু এখানে আমরা বলে রাখি। দেখো, আমরা এর জন্য লাইভ ক্লাস রেখেছি 8টার সময়, এটা কিন্তু সোমবারে হবে, যেটা হবে সিডিপির উপরে হবে। নেহা ম্যাম কিন্তু ক্লাস করাবেন সিডিপির ক্ষেত্রে প্র্যাকটিস, লাইভ প্র্যাকটিস। এবং বুধবার এবং শুক্রবার এটা কিন্তু রেকর্ডেড ভার্সনের ক্লাস হবে, যেটা সকালে 11টা থেকে 7টার মধ্যে আপলোড করা হবে। বুধবারে সোশ্যাল স্টাডিজ বা যাদের ম্যাথ সায়েন্স আছে সেই ক্লাস আপলোড করা হবে অল্টারনেটিভলি। এবং ফ্রাইডেতে আমরা বাংলা, ইংরাজি এবং পিওয়াইকিউ পোর্শন কিন্তু রেখেছি। এইভাবেই কিন্তু আমাদের কন্টেন্টগুলো আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ইজ লাইভ অন ডিমান্ড ক্লাস, অর্থাৎ এই কোর্সের মধ্যে যে আরও মানে বিষয়গুলো আছে, চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের উপরে তোমার যদি মনে হয় যে স্যার এই পোর্শনটা আমি সিডিপির চ্যাপ্টার নম্বর 5 এই চ্যাপ্টারের উপরে আমি একটা লাইভ ক্লাস চাইছি, তো তোমরা ডিমান্ড করবে, আমরা ক্লাস প্রোভাইড করব। মানে এটা এক্সট্রা বেনিফিট কিন্তু এই কোর্সের মধ্যে তোমরা পাচ্ছ, যেটা পরবর্তী কোর্সে আসবে কি মানে না আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। ওকে, যে কোনো তুমি টপিক রিকোয়েস্ট করো তার উপরে কিন্তু ক্লাস চলে আসবে, ক্লাস অন ডিমান্ড বা লাইভ ক্লাস অন ডিমান্ডের মধ্যে। ভিডিও ডেসক্রিপশন এবং যেটা আমাদের কমেন্ট সেকশন, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আমরা চলে আসি একেবারে মূল বিষয়, যেটা আমরা বলছিলাম যে 2 নম্বর চ্যাপ্টার, যেখানে আছে সৌরজগৎ এবং গ্রহ হিসেবে পৃথিবীর পজিশনটা কি। দেখো, সৌরজগতের মধ্যে একটা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিভিন্ন রকম জ্যোতিষ মণ্ডলী আছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে, যেমন নীহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্যালাক্সি, ছায়াপথ, নক্ষত্রমণ্ডল। এবং যদি আমরা মূল যে সোলার সিস্টেম বা সৌরজগতে চলে আসি, সেখানে আমরা দেখব যে সেই সৌরজগতের মূলে আছে কি সূর্য, এবং তাকে প্রদক্ষিণ করছে 9টা গ্রহ, অনেকগুলো গ্রহাণুপুঞ্জ, এবং এই গ্রহের এক একটা কিন্তু মানে বিভিন্ন রকম উপগ্রহ আছে। এবং আমাদের যে পৃথিবীর উপগ্রহ চাঁদ, সেটা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। গ্রহরূপে পৃথিবী যদি আমি বলি, মানে পৃথিবীর ঠিক পৃথিবী সম্পর্কে যদি আমি ফ্যাক্ট বলি, সেই পৃথিবী সম্পর্কে আমাদের তার পড়তে হবে তার আকার, তার পরিধি, তার ব্যাস এবং পৃথিবীর আয়তনটা পড়তে হবে। ওকে, এবং তার মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এটা সেপারেটলি কিন্তু অন্য একটা চ্যাপ্টারের মধ্যে পড়বে বলে আমি এখানে লেখার পরেও এটা ব্র্যাকেট দিয়ে রেখেছি। আমি এই পোর্শনটা বলছি না, পরবর্তী যখন সেই চ্যাপ্টারটা আসবে সেখানে কিন্তু আমি বলবো। পৃথিবীর গতি পড়তে হবে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, অর্থাৎ মেন টপিকের মধ্যে সাব টপিক বলছি। এই সাব টপিকের মধ্যে কিন্তু আরও প্রচুর সাব টপিক আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু কোর্সের মধ্যে বলা হবে, মানে সেগুলো বলতে গেলে পুরো ক্লাস করে দিতে হবে। তো সেই অংশটা হবে ভূত্বক, অর্থাৎ ভূত্বকের উপাদান কি এবং ভূ অভ্যন্তরের যে গঠন আছে সেই গঠন সম্পর্কে আমাদের পড়তে হবে, বিশেষ করে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
শিলার আমাদের জানতে হবে সংজ্ঞা কি, তার শ্রেণীবিভাগ কি, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা সম্পর্কে ডিটেলস আমাদেরকে জানতে হবে, আগ্নেয়গিরি বা ভলকানো সম্পর্কে জানতে হবে, ভূমিকম্প, প্রধান ভূমিরূপ এবং মহাদেশ সমূহ সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে এই পোর্শনের মধ্যে। অর্থাৎ পৃথিবীর যে আমরা বললাম পৃথিবী গ্রহরূপে পৃথিবী, সেই পোর্শনের মধ্যে কিন্তু এতগুলো পোর্শন আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা পোর্শন কিন্তু ইটসেলফ একটা সেপারেট চ্যাপ্টার্স। ওকে, সুতরাং বুঝতে পারছো এখানে মানে আপার প্রাইমারি টেটে যে সিলেবাস বর্ণনা করা হয়েছে বা দেওয়া আছে, একটা বড় ইউনিট ধরে কিন্তু একটা চ্যাপ্টারের নাম দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু একটা ইউনিটস। তো এই ইউনিটসের মধ্যে দেখা যাচ্ছে 5টা 6টা 7টা 8টা করে চ্যাপ্টার্স আছে। তো সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা মানে ভাগ করে করে দিয়ে রেখেছি সিলেবাস হিসেবে এবং এই হিসেবেই কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করব। ক্লাসের ডিটেলস ক্লাস থাকবে এবং প্রত্যেকটা সেগমেন্টের উপরে কিন্তু এমসিকিউ ভরে ভরে দেওয়া হবে, ঠিক আছে, যাতে কোনো রকম পাস করতে, কোনো রকম কোয়ালিফাই করতে কোনো রকম অসুবিধা না হয়। এবং যে পোর্শনটা আমরা সেপারেট করে রেখেছিলাম আগের চ্যাপ্টারের মধ্যে, সেটা গ্লোব, সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আছে। অর্থাৎ পৃথিবীর অক্ষরেখা কী, দ্রাঘিমা রেখা কী, এবং সেই দ্রাঘিমা রেখার একটা উল্লেখযোগ্য রেখা হলো আন্তর্জাতিক তারিখ রেখা, আমরা কাকে বলবো। সময় নির্দেশনার ক্ষেত্রে যেটা আমরা স্থানীয় সময় বা প্রমাণ সময়, সেটা আমরা দেখব। পৃথিবীর গতিটাও কিন্তু এর পোর্শনের মধ্যে আমরা দেখব এবং মানচিত্রের পোর্শনটাও কিন্তু আমরা দেখব, বা ম্যাপ যে পোর্শনটা আছে সেই ম্যাপটা কেমন, কিভাবে ম্যাপের কার্যকলাপ হয় বা ম্যাপের শ্রেণীবিভাগ কী, সেটা কিন্তু আমরা দেখব। 4 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা হলো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ, অর্থাৎ টোটাল এখানে ইভিএস এর একটা পোর্শন কিন্তু ঢুকে যাচ্ছে এই জিওগ্রাফির মধ্যে, যেখানে আমরা পড়বো যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট বা পরিবেশ কি, পরিবেশের অর্থটাই কি, বা পরিবেশের সংজ্ঞা কি, পরিবেশের গঠন এবং প্রকারভেদ কি, পরিবেশের উপাদান কি, এবং সেই উপাদানের সাথে সাথে একটা জৈব ভূ রাসায়নিক যে চক্র আছে সেই চক্র সম্পর্কে পড়বো, এবং জীবমণ্ডল, টোটাল যে জীবমণ্ডল আছে সেই জীবমণ্ডল সম্পর্কে আমরা দেখব। তার মধ্যে স্বাভাবিক উদ্ভিদ আছে, সেটা আমরা দেখব এই ইভিএস এর মধ্যে। ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী সম্পর্কে দেখব এবং পরিবেশ দূষণ সম্পর্কে কিন্তু দেখব। প্রত্যেকটা কিন্তু এক একটা করে চ্যাপ্টার্স। ওকে, এই একটা সেগমেন্টের মধ্যে কিন্তু এগুলো একটা চ্যাপ্টার্স ঢুকে যাচ্ছে। এবং আমরা যদি গত বছরের আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই টেটের প্রশ্ন, আপার প্রাইমারি টেটের প্রশ্ন লক্ষ্য করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি উল্লেখ করছি সেখান থেকে কিন্তু প্রশ্ন এসছে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসেনি। ওকে, বায়ু যে চ্যাপ্টারটা আছে বা ইয়ার যে চ্যাপ্টারটা আছে, তার মধ্যে কিন্তু আমাদের বায়ুমণ্ডল পড়তে হবে এবং বায়ুমণ্ডলের সংজ্ঞা, উপাদান, স্তর এবং গুরুত্ব পড়তে হবে। এই বায়ুর মধ্যে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে, তার সম্পর্কে ডিটেলস আমাদেরকে পড়তে হবে। মেঘ, কুয়াশা, বায়ুর আর্দ্রতা এবং বায়ুর উষ্ণতা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। মৌসুমি বায়ু সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ঘূর্ণিঝড় বা যে প্রতি ঘূর্ণিঝড় আমরা বলবো সাইক্লোন, এবং তার অপোজিট যেটা সাইক্লোনটা হয়, সেই বিষয়টা আমরা এখানে দেখব। বৃষ্টিপাতটা এখানে দেখব। বৃষ্টিপাত নিয়ে কিন্তু আপার প্রাইমারি টেটে 2016-তে প্রশ্ন এসছে, একটা প্রশ্ন এসছে, ঠিক আছে। তারপরে আমরা 6 নম্বর টপিকে বা ইউনিটে যাব। 6 নম্বর ইউনিটে যাব আমরা কি, জল বা ওয়াটার। এর মধ্যে আমরা জলের প্রকারভেদ, বায়ুমণ্ডলের মানে বিষয়বস্তু সম্পর্কে জানবো, জলের উৎস এবং বন্টন জানবো, মহাসাগর জানবো। অর্থাৎ কটা মহাসাগর আছে, তাদের ভূমিরূপ কি, তাদের পজিশন কি, তাদের স্পেসিফিকেশন কি, সেটা কিন্তু আমরা জানবো। এবং মহাসাগরের তলদেশের যে ভূমিরূপ সেটা আমরা জানবো। তার সাথে সাথে জলচক্র, সমুদ্র স্রোতের যে শ্রেণীবিভাগ সেটা জানতে হবে। জোয়ার ভাটা সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে এই জল চ্যাপ্টারের মধ্যে বা জল ইউনিটের মধ্যে, যে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদেরকে ইনক্লুড করতে হবে। ওকে, 7 নম্বর যে ইউনিট আছে সেটা হলো মনুষ্যসৃষ্ট পরিবেশ। এটা সেপারেটলি কিন্তু এখানে বলা হয়েছে, যার মধ্যে মেন 3টে অংশ হলো বসতি, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। বসতির মধ্যে রুরাল এবং আরবান দুরকম বসতি আমরা কভার করব। পরিবহনের মধ্যে জলপথ কভার করতে হবে, আকাশপথ অর্থাৎ এয়ারলাইন কভার করতে হবে, ল্যান্ড মানে যেটা ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি ইত্যাদি সেগুলো কভার করতে হবে। ওকে, যোগাযোগ বা কমিউনিকেশনের মধ্যে আমাদের সমস্ত রকমের কমিউনিকেশন, যে যে মিডিয়ামে আমরা কমিউনিকেট করি প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমাদেরকে এখানে পড়ে যেতে হবে। ক্লিয়ার। 8 নম্বর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট বা চ্যাপ্টার্স কিন্তু এখানে দেওয়া আছে, ইউনিটস বা চ্যাপ্টার্স কিন্তু দেওয়া আছে, সেটা হলো সম্পদ, রিসোর্স। এই সম্পদ সৃষ্টির উপাদান কি কি আছে, বা এই রিসোর্সের ক্লাসিফিকেশন কি কি আছে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং ভারতের যে সঞ্চিত সম্পদ সেটাও কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে, যার মধ্যে অনেকগুলো সম্পদের ক্যাটাগরি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের কৃষি সম্পদ, অরণ্য সম্পদ, জল সম্পদ, প্রাণী সম্পদ। প্রাণীর মধ্যে আবার ওয়াইল্ড অ্যানিমালস, ডোমেস্টিক অ্যানিমালদের আলাদা ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে। খনিজ সম্পদ সেটা ধাতব খনিজ হতে পারে, অধাতব খনিজ হতে পারে, বা জ্বালানি সম্পদ হতে পারে। এবং
যার কয়েকটা উদাহরণ এবং যার সম্পর্কে কয়েকটা ধাতু অধাতু বা জ্বালানি সম্পদ আমি এখানে সেপারেট করেছি, যেগুলো সম্পর্কে স্পেশাল আমাদেরকে নজর দিতে হবে। সেটা কি? লৌহ আকরিক, ওকে, ম্যাঙ্গানিজ, আকরিক তামা, বক্সাইট, অভ্র, কয়লা এবং খনিজ তেল, এর সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে আলাদা করে পড়তে হবে। এবং আরেকটা সম্পদ আমাদেরকে পড়তে হবে, সেটা হলো মৃত্তিকা সম্পদ। ক্লিয়ার? তো সম্পদ চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনালি আমরা 9 নম্বর চ্যাপ্টারে আসবে এবং এরপরেও আরও কিছু কথা আছে যেগুলো অবশ্যই শুনে রাখার প্রয়োজন। সেটা আমি কিন্তু এই লাস্ট চ্যাপ্টার বলার পরেই আমি কিন্তু সেগুলো বলছি, ওকে, বা বলবো। কৃষিকাজ, কৃষিকাজের যে বিভিন্ন ধরন বা প্রকারভেদ, তার মধ্যে আমরা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে যখন আমরা ফসলের শ্রেণীবিভাগ করব, এই কৃষিকাজের মধ্যে আমরা একরকম শ্রেণীবিভাগ করব, তারপরে আমরা ফসলের শ্রেণীবিভাগে আসবো। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নাও যে কৃষিকাজের ধরন তো আমরা পড়ছি, আর এখানে যে প্রকারভেদ কথাটা বলা আছে সেটা হলো কৃষিকাজের প্রকারভেদ। অর্থাৎ নিবিড় পদ্ধতি কৃষি চাষ, ধাপ পদ্ধতিতে কৃষিকাজ, ইন্টেনসিভ বা আরও যে প্রসেসগুলো আছে, জৈব সারের প্রয়োগের মাধ্যমে কৃষিকাজ, ঠিক আছে? তো এই পোর্শনগুলো কিন্তু কৃষিকাজের শ্রেণীবিভাগের মধ্যে পড়তে হবে। এবং কৃষিকাজের মধ্যে যে ফসলের আমরা মানে পড়বো, ক্রপস যেগুলো পড়বো, সেই ফসলের শ্রেণীবিভাগ কিন্তু আমাদেরকে দেখতে হবে তিনটে ক্যাটাগরিতে। একটা হলো ঋতুভেদে ফসলকে কটা ভাগে ভাগ করা যায়, জীবনগত কাল হিসেবে কটা ভাগে ভাগ করা যায়, ব্যবহারগতভাবে কটা হিসেবে ভাগ করা যায় এবং তার উদাহরণ কি সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এই কৃষিকাজে বা এগ্রিকালচারের মধ্যে উল্লেখযোগ্য যে বিভিন্ন ফসলগুলো আছে, যেমন ধান, গম, মিলেট, আখ, পাট, কার্পাস, চা, কফি, এদের উৎপাদক অঞ্চল, কে প্রথম কে দ্বিতীয়, হেক্টর প্রতিতে কে প্রথম কে দ্বিতীয়, ভারতবর্ষের মধ্যে কে প্রথম কে দ্বিতীয়, সারা বিশ্বে কে প্রথম কে দ্বিতীয়, সেগুলো জানবো। এইগুলো চাষের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য, এইগুলো চাষের ক্ষেত্রে আমার একটা আইডিয়াল কি কি জলবায়ু দরকার, আইডিয়াল কি কি সয়েল দরকার, আইডিয়াল কি কি বিষয়বস্তু দরকার, সেগুলো আমরা কিন্তু এখানে জানবো। এবার প্রশ্ন হলো যে এই যে সিলেবাসটা আমি এখানে দিলাম 9টা, যে টপিক তো অলরেডি সিটেট বলে দিয়েছে, বা এনসিটি গাইডলাইন যদি আমি ফলো করি দেখতে পাবো যে এই ধরনেরই কিন্তু সিলেবাস সেখানে মেনশন করা আছে, বা সাধারণত বিভিন্ন অঙ্গরাজ্য প্রত্যেকে কিন্তু এই সিলেবাসটা তারা ফলো করে। এই সিলেবাসটা কিন্তু আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু অন্ধের মতন করে ফলো করা হবে এবং যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো থেকেই কিন্তু 99% প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হলো বাকি 1% কোথা থেকে আসবে। দেখো, অনেকে বলবে ইন্ডিয়ান জিওগ্রাফি, অনেকে বলবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, বাট এই যে টপিকগুলোর কথা বললাম না, এর মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফির ধরে রাখো 80% সিলেবাস কভার করা থাকবে। কারণ তুমি যখন এই এগ্রিকালচার পড়বে বা তুমি যখন এই রিসোর্সেস পড়বে, সেখানে কিন্তু বিষয়গুলো কভার হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের কোনো পোর্শন এখানে কিন্তু কভার হবে না। তো এই 1% যেটা আমি বলছি, 1%টা কিন্তু এই ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, সেটা কিন্তু পুরো জিওগ্রাফি পোর্শন নয়। আমি এই 9টা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার বললাম এবং তার সাব টপিক বললাম, সেটা আমরা প্রথম কাজ হবে এই 9টা টপিক এবং সাব টপিককে পুরোপুরিভাবে একটা পোর্শনও কিন্তু আমরা বাদ দেবো না, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমরা পড়বো এবং তার এগেনস্টে এমসিকিউ প্র্যাকটিস করব। তার সাথে সাথে আমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল এর কিন্তু হোল জিওগ্রাফিটা আমাদেরকে পড়তে হবে না, আমাদেরকে পড়তে হবে জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট। এই অংশটা যদি আমরা এই 9টা চ্যাপ্টারের সঙ্গে যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের 16 কলা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 100% চ্যাপ্টার কিন্তু পূর্ণ হয়ে যাবে। এবং 17টা প্রশ্ন আসুক, 18টা আসুক, বা ম্যাক্সিমাম 20টা প্রশ্ন আসুক, যাই প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু সেই পোর্শন থেকে আমরা ম্যাক্সিমামটা কমন পাবো। এর বাইরে কিন্তু আর কিছু নেই, কেউ বলতে পারবে না এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। টোটাল সিলেবাস যেখান থেকে 100% প্রশ্ন আসবে সেটা কিন্তু আমি এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিলাম। এবার এই ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের আমি বললাম যে পড়তে হবে, বাট ওভারঅল জিওগ্রাফিটা কিন্তু আমাদেরকে পড়তে হবে না। এখানে কিন্তু ট্রিক্স লুকিয়ে আছে যে স্যার এখানে কি বলতে চাইছেন। আমি কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আবার নতুন করে ভারতের নদী, ভারতের ভূপ্রকৃতি, ভারতের জলবায়ু, মৃত্তিকা এইভাবে পড়তে যাব না। যা কভার করার জিওগ্রাফি আমার এই 9টার মধ্যে কভার হয়ে যাবে। আমার এই ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান যে পোর্শনটা রেখেছি, তার জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট অর্থাৎ ভূগোলগত দিক থেকে তার যে সমস্ত তথ্যগুলো আছে সেইগুলো কিন্তু আমি পড়ব। কারণ এই 9টা সিলেবাস ডিটেলসে করার পরে যদি আমি ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়াতে যাই, তাহলে কিন্তু মানে বুঝতে পারছো কটা বিষয় হবে। কারণ ইন্ডিয়ান জিওগ্রাফিতে 16টা আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মোটামুটি 14টা কিন্তু টপিক থাকে।
অনলি ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু 30 টপিক্স থাকে, যেটা একটা ভাস্ট সিলেবাস, সেটা কিন্তু এখানে ইনক্লুড করা নেই। ঠিক আছে, এই যে 9টা সিলেবাসের মধ্যে কম বেশি ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের সামান্য অংশ কভার হবে, বাকি যে পোর্শনটা সেটা কিন্তু আমাদেরকে এই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টের মাধ্যমে কভার করতে হবে। জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট কি সেটা কিন্তু আমি পরবর্তী কোনো ক্লাসে বলবো, বা আমাদের পেড কোর্সে তো আমি এই নিয়ে ক্লাস দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, একদম মানে যে বিষয়টি নিয়ে করা হয়েছে টু দি পয়েন্ট, সেই বিষয়টি কিন্তু আমি এখানে উল্লেখ করলাম যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে সোশ্যাল স্টাডিজের 60 মার্কসের কোশ্চেন আসে এবং তার মধ্যে যে জিওগ্রাফি পোর্শনটা আসে, সেই জিওগ্রাফির 99% প্রশ্ন কিন্তু এই 9টা চ্যাপ্টারের মধ্যে যে সাব টপিকগুলো আছে সেগুলো থেকে আসবে। আর 1% কোশ্চেন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট থেকে কিন্তু আসবে। যদি সেলফ স্টাডি করে থাকো এইভাবেই প্রস্তুতি নাও, আর যদি মনে করো যে এতগুলো বিষয় আমার দ্বারা হ্যান্ডেল করা পসিবল হচ্ছে না, আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। বারবার এটা কিন্তু আমরা একটা রিকোয়েস্টের সুরে বলছি, বিকজ আমরা কিন্তু এখানে প্রচুর কম খরচে, তোমরা কিন্তু খরচটা কম্পেয়ার করে দেখতে পারবে অন্যান্য ইনস্টিটিউটের সাথে, প্রচণ্ড কম খরচে এবং কন্টেন্টের দিক থেকে কিন্তু হাই কোয়ালিটির কন্টেন্ট দিয়ে কোর্সটা সাজিয়েছি। সুতরাং কোর্সের মধ্যে তুমি যদি যুক্ত হয়ে এই কোর্সের কন্টেন্টগুলো অন্ধের মতন ফলো করো, আপার প্রাইমারি টেটে কিন্তু ভালো নাম্বার নিয়ে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। ওকে, আর যদি মনে হয় না অন্য ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে যাবে, তো সেখানে অ্যাডমিশন হতে গেলে কয়েকটা জিনিস বারবার তোমাদেরকে বলছি, তাদের ডেমো ক্লাসটা কিন্তু একবার দেখে নিও। কারণ তারা মুখে বলবে কিন্তু আমাদের কাছে এই আছে, এতগুলো 30,000 MCQ আছে বা 10,000 ভিডিও আছে, কিন্তু তারা কোনো সময় কিন্তু সেগুলো দেখাবে না, ইউটিউবেও দেখাবে না, শুধু মুখে বলবে। সুতরাং যাচাই করে কিন্তু অ্যাডমিশন হবে। ঠিক আছে, তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।